প্রফেসর মহাপাত্রর বই দিয়ে গেছে লাইব্রেরিতে। মহাপাত্রর মানে কারেন্ট এডিশন, 5th এডিশন থিওরি, আর তারও এরকম ছোটো প্র্যাকটিক্যাল বই আছে, সেটা তোমার লাইব্রেরিতে দেখতে পাবে। হ্যাঁ, সেটাও ভালো, সেটাতেও সবই প্রায় কভার করা আছে। ফেসিয়াল নার্ভ, বুঝতে পেরেছ, দুপাশ থেকে ফেসিয়াল নার্ভ বেরিয়ে আসে, এবং সেটা তোমার সাপ্লাই করে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনকে। হ্যাঁ, এবং আরও কিছু কিছু সাপ্লাই আছে, এখানে যেটা লেখা আছে আমি পড়ে যাচ্ছি, কারণ তোমাদের এখানেই পড়াটা হয়ে যাবে। ফেসিয়াল নার্ভ, ইট হ্যাজ 3 components: secretomotor component supplying the lacrimal, submandibular and sublingual glands. B হচ্ছে সেন্সরি কম্পোনেন্ট ক্যারিং টেস্ট সেন্সেশন, আর সি হচ্ছে মোটর কম্পোনেন্ট। বুঝতে পেরেছি, চোখের জল মানুষের যেটা বেরোয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড, হ্যাঁ, ল্যাটারালি রয়েছে, আমি বলে ল্যাটারালি ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, সেখানকার সাপ্লাই এখান থেকে আসে, ফেসিয়াল নার্ভ থেকে সেটা আসে। বুঝতে পেরেছো, ওইটা তোমার ওই এটা অ্যানাটমি বই থেকে ডিটেলে পড়ে নেবে কীভাবে সাপ্লাই হয়। আর এই কডা টিম্প্যানি ব্রাঞ্চ থেকে, ফেসিয়াল নার্ভের কডা টিম্প্যানি ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের মধ্য দিয়ে তোমার এই সিক্রেটোমোটর সাপ্লাই হয়। হ্যাঁ, আর টেস্ট সেন্সেশন অ্যান্টিরিয়র 2/3 অফ দি টাং তার মধ্য দিয়ে যায় আলটিমেটলি। এটা হচ্ছে স্যালিভেটরি নিউক্লিয়াস আছে, সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস, ইনফেরিয়র স্যালিভারি নিউক্লিয়াস, এগুলো ব্রেন স্টেমে আছে। সেখান থেকে সিক্রেটোমোটর ফাইবার যেগুলো আছে সেগুলো বেরিয়ে আসে, সেটা কডা টিম্প্যানি ব্রাঞ্চ দিয়ে সেটা যায়, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে যায়, সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন আছে, সেখান থেকে ফাইবার বেরিয়ে তোমার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে সাপ্লাই করে। আর কিছু ফাইবার লিঙ্গুয়াল নার্ভের সঙ্গে যুক্ত হয়, ট্রাইজেমিনালের লিঙ্গুয়াল ব্রাঞ্চ আছে, তার সঙ্গে যুক্ত হয়ে সামনে চলে আসে, সেটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই করে। এইভাবে, বুঝতে পারিস, এইভাবে সাপ্লাই হয়। আর টিয়ারের জন্য যেটা বেরিয়ে হয় সেটা ফেসিয়াল নার্ভ দিয়ে বেরিয়ে আসে, স্পেশাল একটা ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস আছে, সেটা ফেসিয়াল নার্ভ দিয়ে বেরিয়ে আসে, সেটা একটু রুটটা আলাদা, সেটা কডা টিম্প্যানি দিয়ে যায় না, সেটা হচ্ছে তোমার ওই যে ওইটা হচ্ছে সেটা গিয়ে গ্রেটার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ অফ দি টেরিগয়েড ক্যানাল থেকে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নে যায়, সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার সেটা জাইগোমেটিকো টেম্পোরাল ব্রাঞ্চ দিয়ে যায় ম্যাক্সিলারি, ওটা গিয়ে তারপরে সেটা আলটিমেটলি ল্যাক্রিমাল নার্ভ, যেটা অপথ্যালমিক নার্ভের অংশ, সেটা দিয়ে গিয়ে এসে পৌঁছায়, তোমার ল্যাক্রিমাল গ্ল্যান্ডে পৌঁছায়। আরও অল্টারনেটিভ রুট থাকতেই পারে, এটা হচ্ছে কমন রুট, এটা অ্যানাটমি বই থেকে দেখে নেবে। বুঝতে পেরেছো, এইভাবে পৌঁছায়। ঠিক আছে, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন বা স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়নে শেষ হয়। ল্যাক্রিমেশনের জন্য এই ব্যবস্থা আছে, ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস সেটা বেরিয়ে আসে, ফেসিয়াল নার্ভ দিয়ে আসে, সেটা গ্রেটার সুপারফিশিয়াল পেট্রোসার্ভ নার্ভ, তারপর নার্ভ অফ দি টেরিগয়েড ক্যানেল, ডিপ পেট্রোসাল নার্ভ টেরিগয়েড ক্যানেল থেকে এটা স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন বা টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নে যায়, সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বেরোয়, সেটা জাইগোমেটিক ব্রাঞ্চ আছে, সেটা দিয়ে যায়, গিয়ে জাইগোমেটিকো ফেসিয়াল না টেম্পোরাল নার্ভ দিয়ে সেটা গিয়ে আলটিমেটলি লিঙ্গুয়াল নার্ভ মানে ল্যাক্রিমাল নার্ভ দিয়ে ফ্রন্টাল ল্যাক্রিমাল নাজোসিলিয়ারি ব্রাঞ্চ আছে অপথ্যালমিক নার্ভের, সেই ল্যাক্রিমাল ব্রাঞ্চ দিয়ে গিয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে পৌঁছায়, সেখানে গিয়ে সাপ্লাই, এবং যার ফলে দেখবে চোখের জল শুধু ইমোশনের নানা রকম কারণে চোখের জল বেরিয়ে আসে, কোনো একটা জায়গায় দিলে পরে দেখবে একটা ইরিটেটিং হলে পরে চোখের জল বেরিয়ে আসে, অ্যামোনিয়া যদি থাকে ওই সেখানে অ্যামোনিয়া যদি বোতল খুলে রেখে দাও দেখবে চোখের জল চলে আসে না, চোখের জল চলে আসে, তা সেটার টেস্টও আছে। আর হচ্ছে আর এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যে সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস দিয়ে ফেসিয়াল নার্ভ দিয়ে আসে, কডা টিম্প্যানি ব্রাঞ্চ দিয়ে যায়, তারপরে সেটা গিয়ে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে শেষ হয়, সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার উঠে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে সাপ্লাই করে, আবার সেখান থেকে কিছু কিছু টুইগ আবার লিঙ্গুয়াল নার্ভ দিয়ে গিয়ে সামনে চলে আসে, গিয়ে সেটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই করে। এর জন্য কোনো খাবার কথা, সুস্বাদু খাবারের কথা চিন্তা করলে বা সামনে তেঁতুল ধরলে বা ক্যান্টিনের সামনে যাওয়ার সময় সুগন্ধি যখন পাওয়া যায় তখন আগে থেকেই লালা চলে আসে, হ্যাঁ, তখনই ডাকাডাকি শুরু হয়ে যায়, কী কোথায় আছে যেটা দে ওটা দে, এরকমভাবে সবাই আমরা শুরু করি। বুঝতে পেরেছো, এইভাবে রিফ্লেক্সিভলি সেটা কাজ করে। আর টেস্টটা হচ্ছে কডা টিম্প্যানি দিয়ে আসে, কিন্তু তার সাপ্লাইটা এইটা ওদের দিয়ে দিন, ওরা আমাদের ও এগিয়ে দিক, হ্যাঁ এই যে এই দাও এখানে রাখো,
হ্যাঁ এখানে রাখো, হ্যাঁ এখন তার মানে এখন সিক্রেটোমিটার কম্পোনেন্ট হিস্ট্রি, সিক্রেটোমিটার কম্পোনেন্টের যে পরীক্ষার আগে হিস্ট্রি, হোয়েদার দেয়ার ইজ এনি লস অফ সেলিভেশন, লালা কম হয় এটা বোঝা খুব কঠিন। ইউনিলেটেড বায়োলেটারাল লিশন হলে কিছুটা বোঝা যায়, ইউনিলেশন হলে বোঝা খুব কঠিন। হ্যাঁ তাও হিস্ট্রি বলতে পারে হোয়েদার দেয়ার ইজ এনি লস অফ সেলিভেশন, সেলিভেশন হলে পরে কী হবে, ঠিক মতন গিলতে পারবে না, বোলাস তৈরি করতে পারবে না, স্বাদেও অসুবিধা হয়। যেই খাবারটা খাচ্ছ সেটা যদি লালায় না গলে দেখবে সেরকম স্বাদ পাওয়া যায় না, চিনি মুখের মধ্যে দিলে পরেই স্বাদটা আসে না, লালায় গলে যায় তবে তো স্বাদটা পাওয়া যাবে, সেরকম এই জন্য গিলতে অসুবিধা হয়, ডেগ্লুটেশনে অসুবিধা হয়, এই জন্য স্যালিভেশনের অভাবে এটা ড্রাই মাউথ অনেক সময় বোঝা যায় সেটা বলে। অলদো ল্যাক্রিমেশন ইজ ডিক্রিজড, ড্যামেজ টু দি নার্ভ ইজ এ কমন symptom is overflow of tears due to failure of closure of the palpebral fissure as a result of paralysis of orbicularis oculi, বুঝতে পেরেছো? এবং যদি ওই লেশন যদি হয় তারপরে সেখান থেকে মানে ওখান থেকে ল্যাক্রিমেশন কম হওয়া উচিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যত না ড্যামেজ হয় ওর ল্যাক্রিমাল গ্ল্যান্ডে কিন্তু চোখটা তো বুঝতে পারে না, যেমন যদি হয় তারপরে একটা চোখ এরকমভাবে থাকলেও একটা চোখ খোলাই থাকবে, দূর থেকে দেখেই বুঝতে পারবে, চোখ সে করতে পারবে, তারপরে সেক্ষেত্রে ওটা হচ্ছে জলটা বেরিয়ে আসে, জলটা বেরিয়ে আসে, এপিফোরা বলে, বেরিয়ে আসে। যেমন যদি থার্ড নার্ভ যে ওকুলোমোটর নার্ভ তার যদি লিশন হয় তাহলে পরে লিপিটাল প্যালপেবরি সুপিরিয়র, তাহলে পরে কী হবে, সে একটা চোখ দেখবে খুলতে পারছে না, সে যখন আসছে একটা চোখের প্যালপেবরাল ফিচার ঠিক আছে, একটা চোখ খুলতে পারছে না, তুমি যখনই যে তুলে দেখলে যে তার পিপিল ডাইলেটেড হয়ে আছে আর আইবলটা ল্যাটারালি এবং ডাউনওয়ার্ড সরে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তখন সেটায় হবে, এই লাইট ডাইরেক্ট লাইট দেখলে পরে সেটা হচ্ছে না, কনসিডার করতে পারছে না, লাইট রিপ্লেস সেখানে পাওয়া যাচ্ছে না, এরকম ফিচার পাওয়া যেতে পারে। আর এর ক্ষেত্রে কী হচ্ছে, উল্টো অরবিকুলারিস অকুলি হলে পরে কি সে একটা সাইডে চোখ খুলতে পারছে না, চোখটা তার খোলাই রয়েছে, বেশি খুলে রয়েছে, বন্ধ চোখ পিটপিট, এই চোখে যখন পিটপিট করছে ওই চোখে পিটপিট করতে পারছে না। হ্যাঁ তারপরে কী হবে, তাহলে সেখানে ওইখান থেকে এই চোখটা যে ব্লিঙ্কিং এর সবসময় ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে বা অন্যান্য গ্ল্যান্ড থেকেও ফ্লুইড আসছে, সেই ব্লিঙ্কিং হওয়ার ফলে সেটা ময়েস্ট রয়েছে এবং সেটা গিয়ে পাংটাতে পড়ছে, পাংটা আছে মানে সেখান থেকে এখানে 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 হয়তো ল্যাক্রিমাল স্যাক হয়েছে, সেখান থেকে নেজোল্যাক্রিমিয়াল ডাক দিয়ে ইনফিরিয়র সে মিট আসে চলে গেছে নোজের কাজে, সেখান থেকে যদি সেটা ব্লিঙ্কিং যদি না হয় তারপরে সেটা ফোটাফোটাটা বাইরে বেরিয়ে আসবে, এমনি চোখ দিয়ে জল এমনি পড়তেই থাকবে, সে কন্ট্রোল করতে পারবে না, সেটাকে বলে এপিফোরা, বুঝতে পারছো? ওই সমস্ত ডিকশনারিতে দেখে নেবে, আমার ভুলভ্রান্তি হতে পারে, বুঝতে পেরেছো? আমার জ্ঞান খুব সীমিত, সেজন্য আমি বই নিয়ে বসি, এগুলো পড়ে নেবে, এগুলো ডিকশনারিতে আর এই গুগলে গিয়ে দেখে নেবে এপিফোরা কী লিখেছে, দেখবে আমি হয়তো উল্টাপাল্টা তোমাকে বলেছি, তখন তোমার শিক্ষাটা হবে ভালো, বুঝতে পেরেছো? এই জন্য সমস্ত দেখবে টার্মগুলো। হ্যাঁ তাহলে এটা হচ্ছে বলেছে কি, অলদো ল্যাক্রিমেশন ইজ ডিক্রিজড ইন ড্যামেজ টু দি নার্ভ, the common symptom is overflow of tears due to failure of closure of the palpebral fissure as a result of paralysis of orbicularis oculi, এই চোখে পিটপিট করছি আমরা, তার কারণ হচ্ছে এইভাবে মুভমেন্ট হচ্ছে এবং সবসময় ল্যাক্রিমাল সিক্রেশন বেরিয়ে আসছে, সেটা এখানে ইনফিরিয়র পাংটা আছে, সুপিরিয়র পাংটা ইনফিরিয়র সেটা গিয়ে নেজোল্যাক্রিমাল ডাক্টের মধ্য দিয়ে সেখানে গিয়ে একটা ল্যাক্রিমাল স্যাকে পড়ছে দুপাশ থেকে গিয়ে ল্যাক্রিমাল স্যাক নেজোল্যাক্রিমাল ডাক দিয়ে সেটা নাকের মধ্যে ওপেন হচ্ছে এবং সেখানে অনেক সময় নেজোল্যাক্রিমাল স্যাকে ইনফ্লামেশন হয়, সেগুলো ড্যাক্রিওসিস্টাইটিস। হ্যাঁ এবং তখন এখানে ওইটা করে ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হয় এবং তার সঙ্গে অ্যান্টিবায়োটিক এগুলো দিলে পরে প্রায় সেরে যায়, আর যদি না সারে তাহলে পরে সার্জারির দরকার পড়ে, এই হচ্ছে তোমার ব্যাপার, এগুলো তার সঙ্গে সঙ্গে পড়ে নিতে পারবে। ইন্সপেকশন নাথিং পার্টিকুলার, টেস্ট প্যালেটেবল ফুড ইজ হেল্ড বিফোর দি পেশেন্ট অ্যান্ড স্যালিভেশন অফ দি পেশেন্ট নোটেড, also among the also strong ammoniacal solution is held before the eyes and lacrimation is noted। তোমার এইখানে লেখা আছে পরে যে এরকম ফিল্টার পেপারের স্ট্রিপ এরকম দেওয়া হয় চোখের আইলিডের উপর, লোয়ার আইলিডের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয় এবং 5 মিনিট রাখা হয়,
যদি দেখা যায় যে তুমি এরকম কিছু একটা ল্যাক্রিমেশন হচ্ছে, এরকম একটা পদার্থ রাখলে, অথচ একটা সাইডের তুলনায় আরেকটা সাইডটা কম ভিজছে, হ্যাঁ 5 মিনিটে 1 সেন্টিমিটারও হলো না, তার মানে বুঝতে পারছি সেখানে ড্রাইনেস আছে, পেছনে পরে দেওয়া আছে। কিন্তু এটা টেস্ট করতে তোমাদের এখানে বলবে না, তোমাদের একটু জেনে রাখতে হবে, বুঝতে পেরেছো? এটা সেন্সরি। ফেশিয়াল নার্ভ ইজ ক্যারিজ স্পেশাল সেন্স ফর টেস্ট থ্রু দি করা টিম্পানি ব্রাঞ্চ। হিস্ট্রি, ইফ দেয়ার ইজ এনি লস অফ টেস্ট, ইন্সপেকশন নাথিং পার্টিকুলার। টেস্ট হচ্ছে অবজেক্টস টেকেন, সুগার সলিউশন অফ সুইট টেস্ট, স্যাচুরেটেড কমন সল্ট সলিউশন ফর সল্টি টেস্ট, ভিনিগার ফর সাওয়ার টেস্ট অ্যান্ড কুইনিন ফর বিটার টেস্ট। বুঝতে পেরেছো? এইগুলো টেস্ট মানে সল্ট, সুইট, সাওয়ার, বিটার, এটাই হচ্ছে 4টে প্রধান স্বাদ আছে, এবং সেই স্বাদটা তোমার টেস্ট করা হয়, এবং তার জন্য এই কালারলেস সলিউশন থাকে, তুমি চোখে দেখে বুঝতে পারছো না কোনটাতে কী আছে, বুঝতে পেরেছো? এবং তোমার এটা দেওয়া হয়, কীভাবে টেস্ট করতে হয় সেটা নিচে লেখা আছে। এটা পড়ো দেখি, এটা পড়ো সবাই শোনো, এই যে অ্যাডভাইস টু দি পেশেন্ট, এটা পড়ো ভালো করে, জোরে জোরে পড়বে যাতে সবাই শুনতে পায়, পড়ো। হ্যাঁ হ্যাঁ, এটা কি লেখা আছে? পেশেন্ট ইজ আস্কড টু প্রট্রুড দি টাং। প্রট্রুড মানে কি? প্রট্রুড মানে হচ্ছে প্রসারিত করতে, হ্যাঁ বুঝতে পেরেছো? এই যে হ্যাঁ হ্যাঁ, প্রট্রুড দি টাং, তুমি কি করবে? হ্যাঁ, জিভটা বড় করে দেখাবে, প্রসারিত করবে, হা করে জিভটা প্রসারিত করবে, এরকম ভাবে প্রসারিত করবে, বুঝতে পেরেছো? তারপর পড়ো, হ্যাঁ চোখটা বন্ধ করে রাখবে, তারপরে ওয়ান সাইড, হ্যাঁ লেটার পরে, হ্যাঁ হি উইল পিরিসিভ না, ওটা যে পার্সিভ, পার্সিভ, বুঝতে পেরেছো? যে তোমরা তো ডিকশনারি নিয়ে বসবে, হ্যাঁ, অথবা গুগলে দেখবে, উচ্চারণ দেখবে গুগলে, বুঝতে পেরেছো? তো এখন আমি হাসবে না, হ্যাঁ আমাদের মতো মূর্খদের কাছ থেকেই এগুলো শিখতে হয়, হ্যাঁ কারণ আমি যে আমাদের যেটা ঠেকেছি সেটা এরা ঠেকছে, এই জন্য ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি একটা রাখবে, বুঝতে পারছো? ছোটো ডিকশনারি হলে পাওয়া যায়। পার্সিভ মানে হচ্ছে, এটা হচ্ছে অনুভব করা, বুঝতে পেরেছো? পার্সিভ। কনসিভ মানে হচ্ছে তোমার বোঝা, আর পার্সিভ মানে হচ্ছে ইন্দ্রিয় বিষয়ে অনুভব করা, বুঝতে পেরেছো তো জিনিসটা? পারসেপশন, পারসেপশন, তাহলে সে পার্সিভ, এটা হচ্ছে তারপরে পার্সিভ দি সেন্সেশন অ্যান্ড দেন ওপেনিং দি আইস, পয়েন্ট টু দি কার্ডস রিটেন সল্ট, সাওয়ার, বিটার অ্যান্ড বিটার, এগুলো লেখা আছে। তারপর পড়ো 5 নম্বরটা পড়ো, 5 নম্বরে কী লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই জায়গাটায় তোমার একটু বুঝতে হবে, বুঝতে পেরেছো? যে সেক্ষেত্রে জিহ্বাটি প্রসারিতই থাকবে, সেই অবস্থায় কোনো ইঙ্গিত দ্বারা বা কোনো কার্ড দিয়ে সে সেটা তুলে নেবে, বুঝতে পেরেছো? এরকম যদি বর্ণহীন তরল হয় আমাদের এখানে, তাহলে স্ট্রং সলিউশন অফ তোমার এই সুক্রোজ, এটা তৈরি করা যাবে। আমরা সুক্রোজ কোথায় পাচ্ছি? আমাদের খাওয়ার মধ্যে সুক্রোজ কোথায় আছে? হ্যাঁ কোথায় আছে সুক্রোজ? হ্যাঁ কোথায় আছে? এই ডিপার্টমেন্টে তোমার বাড়িতে কোথায় সুক্রোজ আছে বলতে পারছো না? এই কত রোল তোমার? হ্যাঁ 97। তুমি বাড়িতে কোথায় সুক্রোজ আছে বলতে পারছো না? কি চিনি, হ্যাঁ তাহলে এতদিন বাদে, যে এতক্ষণ বাদে সময় লাগলো কেন? হ্যাঁ এটা হচ্ছে সেটাদের ঘন একটা দ্রবণ তৈরি করবে, জলের ঘন দ্রবণ তৈরি হলে বর্ণহীন তরল হবে, বুঝতে পেরেছো? আর তোমার এখানে কি দেওয়া আছে? এই যে কি আছে এখানে, এই যে সল্ট, কমন সল্ট, হ্যাঁ কমন সল্ট, লবণ, হ্যাঁ লবণ, নুন, হ্যাঁ নুন শব্দটা ভালো লাগে না আমার, এটা লবণটাই ভালো লাগে, বুঝতে পেরেছো? লবণ। এবং এটা তোমার এটা দৈনিক লবণ কতটা করে খাওয়া হয়? দৈনিক লবণ কতটা করে খাওয়া হয় জানো না? তাহলে এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে তোমার, বুঝতে পেরেছো?
ফিজিওলজিটা ভালো করে জানতে হবে। হ্যাঁ, তারপরে গিয়ে তুমি তুমি মেডিসিন কি শিখবে না শিখবে সেই সব জন্য তো আমার কোনো দায় নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ, 100 থেকে 400 মিলিমোল অফ সোডিয়াম ইউরোপিয়ানরা খেয়ে থাকে, তারপরে আমাদেরও সেটা খাওয়া উচিত, কারণ ওদের অনুকরণ করাটাই আমাদের সবসময় কর্তব্য, পবিত্র কর্তব্য। 100 to 400 মিলিমোল। হ্যাঁ হ্যাঁ, সোডিয়াম যদি হয়, সোডিয়াম আয়নের মিলিমোল কত হবে? 1 মিলিমোল কত হবে? রোল 67 বললে না? 97। ও 97, এই 97, এই তোমার বলতে হবে 1 মিলিমোল সোডিয়াম আয়ন তার কত ওজন হবে, বুঝতে পারছো তো? তাহলে তাহলে এত বড় বিল্ডিং, এত সুন্দর সব চকমক নতুন 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 মাল করে রং হচ্ছে। হ্যাঁ, রং হচ্ছে, মানে কীসব দেখে আমি তো ঘাবড়ে যাই যে কোথায় কোথায় আমি আছি, কিন্তু উত্তর যখন পাচ্ছি তখন সেরকম মনে হচ্ছে না, বুঝতে পেরেছো? আর একটু ভালো উত্তর হওয়া উচিত ছিল, ভালো ছিল, বুঝতে পেরেছি, চেষ্টা করেছি। তাহলে তোমার হচ্ছে সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস, হ্যাঁ, তার হচ্ছে তোমার, তার যদি, হ্যাঁ, সোডিয়াম যদি হয় তাহলে পরে 23 গ্রাম হলে তোমার হচ্ছে, এটা হচ্ছে মিলিমোল হলো, এটা হচ্ছে মোল হলো, তাহলে মিলিমোল হলো 23 মিলিগ্রাম। আর আমরা তো সেভাবে খাচ্ছি না, আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হিসেবে খাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড। কাজে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তখন এখন যেহেতু এটা ইউনিভ্যালেন্ট, একই রকম হবে, সেটা হচ্ছে, হ্যাঁ, 35 প্লাস 23, এটা হচ্ছে তোমার 1 মোল হচ্ছে 58.5 গ্রাম, তাহলে মিলিমোল হচ্ছে 58.5 মিলিগ্রাম, সেটাতে 1 মিলিমোল সোডিয়াম রয়েছে। এ যদি বলতো যে 23 না বলে যদি 58.5 মিলিগ্রামও বলতো, তাহলে পরে উত্তরটা সঠিক হতো, কারণ ওতে সেইটাই আছে। তাহলে এবার তাকে 100 দিয়ে গুণ করবে, আবার তারও 4 গুণ করবে, তাহলে এর মধ্যে এগুলো খায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, সোডিয়াম শরীরের পক্ষে একটা গুরুত্বপূর্ণ জিনিস। যাদের কোনো রোগ নেই, যেমন আমি নিরোগ লোক, সেজন্য আমি যথেষ্ট পরিমাণে লবণ খাই যতক্ষণ অবধি আমার স্বাদ মেটে, বুঝতে পেরেছো? আর যাদের প্রেশার টেশার হয়ে যায় অনেক, তাদের একটু কম খেতে হয়, বুঝতে পেরেছো? সেই জন্য লবণ না খেলে স্বাদ হয় না তো, এই জন্য। এবং বেশি খেলেও কিছু নেই, সুস্থ লোকের কিডনি বার করে দেয়, কিছু রোগ হয় না, এগুলি তোমার জানতে হবে। তাহলে পরে এইটা হচ্ছে কি, যে তোমার এই যে সোডিয়াম, তারপরে তোমার বলছে বিটার আমাদের ক্ষেত্রে এখানে আমাদের দেখবে চিরতার কাঠি বিক্রি হয়, হ্যাঁ, সেটাতে তুমি পাবে, সেটা একটু জলে চুবিয়ে রাখলে সেখানে তৈরি হয়ে গেল, বিটার হয়ে গেল। হ্যাঁ, আর সল্টের জন্য তোমার লেবু, তুমি পাতি লেবু করে একটু ফিল্টার করে নিলে পরেই তুমি দেখবে তোমার কালারলেস প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ওতে কিছু অসুবিধা হবে না। এভাবে 4টে ইসে করে রাখতে হবে। সাধারণ ক্ষেত্রে এখানে 4টে হবে না, 2টো দিয়েই আমরা এখানে কাজ সারব। একটাতে কিছু জিনিস আছে, আরেকটা কিছু নেই, বুঝতে পেরেছো? তার ফলে এখন একটা গ্লাস রড দিয়ে বা কিছু দিয়ে এটা দিলে ভালো হতো, সেটা যদি না থাকে কোনো কিছু দিয়ে একটা আমি এরকমভাবে টেস্ট করে দেখাবো যে কীরকমভাবে হয়। পেন দাও তো, একটা পেন দাও, পেন আছে না? একে দিয়ে হবে? জিব্বা বড় করতে পারবে? জিব্বা বড় করতে পারবে? জিভটা বড় করো, হ্যাঁ, জিভ বড় করে বার করো, পারবে না? হ্যাঁ হয়ে গেছে এইসব, এই সমস্ত। এই যে এবার তোমাকে বলছি, এই যে চোখ বন্ধ করার কোনো দরকার নেই, তুমি যেটা করবে আগে বুঝে নাও। তুমি জিভটা বড় করে রাখবে, হ্যাঁ, তুমি একটু পিছনে আসো, হ্যাঁ, তুমি জিভটা বড় করে, চোখ বন্ধ করার দরকার নেই, যেহেতু এতে কালারলেস, তো কি থেকে কিছুই বুঝতে পারবে না। এই জন্য তুমি করবে কি, আমি একটা সাইডে টাচ করবো, এটাই মনে করো, এটা দিয়ে ছুঁয়ে সেটা টাচ করবো। তোমার যদি মনে হয় কোনো স্বাদ আছে, হ্যাঁ, তাহলে এবার এটা সামনে রইলো, হ্যাঁ, তুমি ধরলে না, আমার হাতে রইলো, তুমি সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেবে একটা যে এখানে সুইট অথবা নাথিং। তুমি যদি মনে কোনো স্বাদ নেই, তুমি নাথিংয়ে ছবি, আর যদি তোমার সুইট মনে হয় কোনো ছবি। এখন এটা দিয়ে গেছে, এটা আমিও জানি না এটাতে কোনটা কী আছে। হ্যাঁ, চোখ বন্ধ করার দরকার নেই, তোমার জিভটা শুধু প্রটুট থাকবে, কারণ জিভটা তার কারণটা বলে দিচ্ছি, এটা শুনে নাও। কারণ জিভের একটা সাইডে যে অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে করা টিম্পানি ব্রাঞ্চ 7 নার্ভ, আর পোস্টেরিয়র 1/3 হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। কাজেই সে যখনই কথা বলতে যাবে, জিভটা যে ভিতরে যাবে, এক সাইড থেকে অন্য সাইডে চলে যাবে, অথবা সামনে থেকে পিছনে চলে যাবে। এক সাইড থেকে অন্য সাইডে চলে পড়ে একটা নার্ভেরই, মানে দুপাশের নার্ভের ভিতরে কনফিউশন হবে।
আর সামনে থেকে পেছনে চলে বলে হবে কি যে অন্য নার্ভের ক্ষেত্রে সেটা চলে যাচ্ছে, কারণ যে কোনো জায়গায় যে কোনো সেন্সেশন পাওয়া যায়, বুঝতে পেরেছে তো? কাজেই সে যখন জিভটা বড় করে সে যখন বলছে বা দেখাচ্ছে, তখন বোঝা যাবে যে এটাতে সে সেটা ঠিকই বলছে। এবং প্রত্যেকবার করার পরে মুখটা রিন্স করতে হয়, এখানে করতে হবে না, করতে হবে না, জাস্ট বোঝার জন্য। কাজেই সেক্ষেত্রে আর বিটারটা সবার শেষে, সেই জন্য বিটারটা সবার শেষে কেন, কারণ বিটার টেস্টটা পারসিস্ট করে অনেকক্ষণ, আর বিটারের সঙ্গে নানা রকম পয়জনের যোগ আছে। এর জন্য নেচার এটাকে অ্যাভয়েড করার জন্য প্রকৃতিকে বলছে, বুঝতে পেরেছো? তুমি যদি প্রথমে বিটার খাও তাহলে পরে দেখবে অন্য জিনিসের স্বাদ পাচ্ছ না। এই জন্য উচ্ছে টুচ্ছে লোক দেখবে ভেজে টেজে দেয়, অল্প পরিমাণ খেতে হয়, বেশি খেলে পরে স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, আর যারা বিটার পছন্দ করেন, আমাদের লোক বিটার যেমন খাই না, কারণ ওটা কোনো দরকারি আছে বলে মনে করি না, আমি খাই না, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এখন আমি টেস্ট করছি, তাহলে এই মহাত্মাকে আমি কি বলবো, কত রোল? হ্যাঁ, এবারে আমি একটা টেস্ট টিউব নিলাম, এতে কিছুই বোঝা যাচ্ছে না এতে কী আছে না আছে। তুমি জিভটা বড় করো, পুরে না যায়, এবার তুমি ধরো, হ্যাঁ তুমি আঙুল দিয়ে দেখিয়ে দেবে, হ্যাঁ জিভটা বড় করো, আরো বড় করে, হা করে থাকবে একদম, আবার জিভ একদম ভিতরে নয়, হ্যাঁ বার করে রাখো। কোনটা পাচ্ছ? সুইট পেয়েছে? হ্যাঁ পেয়েছে, হালকা, হ্যাঁ কালকে, কারণ আমি ওকে তো বলে দেয়নি যে চিনিটা একটু বেশি করে ঘন করতে। হ্যাঁ, এটা আমারই ভুল হয়েছে, বুঝতে পেরেছি তো? সবাই সম্পদ বাঁচাচ্ছে, কম করে দিয়েছি, হ্যাঁ বেশি করে দেওয়া দরকার। সেই জন্য আমি চা খেতেই বলে চিনি ছাড়া না, চিনি দেওয়া, কারণ সবার যে ডায়াবেটিস হবে, সবাই যে অসুস্থ হবে, এমন কোনো একটা কথা আছে এদের নেই। হ্যাঁ, সাধারণত বেশিরভাগ যারা বলো, তোমাদের যারা শ্রদ্ধেয় সমস্ত শিক্ষক, সবারই প্রায় ডায়াবেটিস আছে, এটা খায় না ওটা খায় না, কিন্তু আমাকে দেখুন আমার কোনো রোগ নেই, আমাকে ভালো করে চিনি দিয়ে দেবে। যারা পুরনো লোক তারা বলে স্যারকে ভালো করে দিয়ে দিবি, চিনি দিবি। হ্যাঁ, এইবার তুমি আরেকটা দেখো, এবার এটা আরেকটা সাইড দিয়ে দেখাচ্ছে। আরে কিছু আসবে না এখানে, তোমার কিছু এখানে যদি তোমার কলেরারও জার্ম থাকে তাতেও কিছু হবে না। হ্যাঁ, অত সহজেই ইনফেকশন হয় না। হ্যাঁ, জিভ বড় করো, হ্যাঁ জিভ বার করে, হ্যাঁ হ্যাঁ জিভ ঢোকাবে না, হ্যাঁ কোনটা কি মনে হয় কোনটা, এই দেখো নাথিং, দেখতে পেরেছো? তাহলে এইভাবে তাহলে তোমার টেস্টটা হলো। এর পরেরটা টেস্ট করার জন্য এটা কি করতে হবে, যে অন্য কেউ যদি টেস্ট করতে হবে তাহলে পরে তাই এখানে এসে বসতে হবে, তাহলে এটা ভালো করে ধুয়ে আনতে হবে। আমার মনে হয় দরকার নেই, জিনিসটা বুঝে গেছে তো? অথবা ফিঙ্গার দিয়েও বোঝা যেত, যদি তুমি সুইট পাও তাহলে পরে হয়তো একটা আঙুল, আর যদি টেস্টলেস পাও তাহলে দুটো আঙুল, এভাবে করেও তুমি করতে পারো। ইঙ্গিতে দিতে হবে, জিভটা পটুট করে রাখতে হবে। জিভ যদি ভিতরে চলে যায় তাহলে এক সাইড থেকে অন্য সাইডে চলে যাবে। হ্যাঁ, এই জন্য। আর বিটারটা সবার, আর তারপরে মুখটা রিলিজ করতে হবে, কারণ ইন্টারাকশন হতে পারে, একটা স্বাদ রয়ে গেল তার সঙ্গে অন্য স্বাদের কনফিউশন হতে পারে। এই জন্য ভালো করে ধুয়ে আবার বসবে, আবার জিহ্বা বমি করবে। আর যদি পোস্টেরিয়রলি যদি করতে হয় তাহলে পরে তুমি তাহলে সেক্ষেত্রে উঠে আমাকে তাকে লক্ষ্য করতে, সেখানে একটা গ্লাস রড দিয়ে তাকে এখানে দিতে হবে, অথবা একটা সোয়াপ স্টিক দিয়ে তাকে টাচ করতে হবে। তাহলে মোটামুটি জিনিসটা বুঝতে পারলে এখন আর কখনো ভুল হবে না। পরীক্ষায় জিজ্ঞাসা করবে কীভাবে টেস্ট হবে, বলে টাংটা প্রট্রুডেড থাকবে, সেই অবস্থায় কোনো কার্ডের মাধ্যমে বা অন্য কোনো, তখন জিজ্ঞাসা করবে প্রট্রুডেড কেন থাকবে, কারণ যেই কথা বলতে যাবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে সে এক সাইড থেকে অন্য সাইডে চলে যাবে বা সামনে থেকে পিছনে চলে যাবে, এবং যার ফলে টেস্টটা ইনভ্যালিড হয়ে যাবে। যেমন এদের ভাষায় কি লিখেছে, এই যে এটা কার এটা, এই যে তারপরে তোমার এখানে এসে এদের ভাষায় কী লিখেছে, এই যে হি শুড নেভার ট্রাই টু টক বিকজ দিস উইল অ্যালাউ স্যালাইভা টু ফ্লো ফ্রম ওয়ান সাইড টু আদার or to the posterior one third of the tongue, preventing proper testing. এটা বুঝতে পেরেছো এবার টেস্ট সম্বন্ধে? এটা যে প্রিকশন, কুইনিন শুড বি অ্যাপ্লাইড লাস্ট বিকজ বিটার টেস্ট পারসিস্ট ফর লং টাইম। এর জন্য কুইনিন দিয়ে যখন টেস্ট করবে তখন সবার পরে করবে, যখন তোমার টেস্ট হয়ে গেছে। এখন তুমি যদি বলো যে এটা কেন করছি, চারটা দিয়ে কেন করছি, তা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে হলে পরে তার একাধিক ব্যাপার তোমার দেখতে হবে, বুঝতে পেরেছো? যেমন একটা লোকের চরিত্র পুলিশের খাতায় থাকে না, পুলিশের খাতায় যাদের নাম থাকে হিস্ট্রি শিটার বলে, হিস্ট্রি শিটাররা যেটা পুলিশ অফিসাররা সেখানে হিস্ট্রি শিটারদের সম্বন্ধে পড়ে। যেমন সাধু ব্যক্তিরা মন্দিরে গিয়ে ধর্মগ্রন্থ পড়ে, সেরকম পুলিশ অফিসাররা তাদের চরিত্র আমার মতন, তারা ওখানে গিয়ে হিস্ট্রি শিটারদের দেখে।
মানে সে তার কী কী অপরাধ আছে সেরকম, তবে সিদ্ধান্তে আসে এই লোকটা এই ধরনের কাজ করতে পারবে কিনা, যে কারুর অ্যাসাল্টারি আছে কিনা, বুঝতে পেরেছো, কেউ অ্যাসাল্ট আছে কিনা, কারোর চুরির বদনাম আছে কিনা আগে নামছে, বা কেউ নারী ঘটিত কোনো ব্যাপারে জড়িত ছিল কিনা, এগুলো দিয়ে, বা কেউ আগে আগে কোনো খুনের সঙ্গে জড়িত ছিল কিনা, এই সমস্ত কোয়ালিটিস থাকে। এই কোয়ালিটিস দেখে তবে তারা ডিসাইড করে। সেরকম কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে হলে পরে যে স্বাদের অভাব আছে কি না, তুমি একটা দিয়ে তুমি কী করে করবে, একাধিক দিয়ে যখন তুমি বুঝতে পারছি কোনো স্বাদই বুঝতে পারছে না, তখন তুমি সেই সিদ্ধান্ত হবে যে টেস্ট এফেক্টেড হয়েছে। এবার বুঝতে পেরেছো তো জিনিস, কোনো একটা জিনিস দিয়ে সেই হয় না, সবটাতে যখন পাবে, তুমি মনে করো তুমি দেখলে সুগার দিয়ে বুঝতে পারছে না, কিন্তু তুমি বিটারটা দিয়ে বুঝতে পারছো, তার মানে তার সেক্ষেত্রে পার্শিয়াল হতে পারে, তার কমপ্লিট হয়নি। শুধু হচ্ছে কোনো একটা সাইডে কোনোটাই পাচ্ছে না, তাহলে বুঝতে পারবে যে সেই সাইডে তোমার এটা এক্সামিনেশনটা কারেক্ট আছে, টেস্টটা কারেক্ট আছে, এই জন্য করতে হবে। তা তোমার হচ্ছে তারপর এবার হচ্ছে মোটর ফাংশন। মোটর ফাংশন হচ্ছে ফেশিয়াল নার্ভ সাপ্লাইজ অল দি ফেশিয়াল মাসেলস, এটা হচ্ছে এক্সেপ্ট দি লিভার পালপেবরি সুপিরিয়রিস। তার এখন এটা হচ্ছে এই যে এটা পড়ো তো, এটা পড়ো, হ্যাঁ এই যে হিস্ট্রি, এই তুমি আমরা ওকে দিচ্ছ, তোমার হঠাৎ দেখি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি যদি না পারো তখন আমি অন্য লোককে দেবো, ওইটা এই জায়গাতে পড়ো, হিস্ট্রিটা পড়ো, মোটর ফাংশনের হিস্ট্রি। এটা কোনটা পড়ছো? হ্যাঁ 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 ফেস, হ্যাঁ ক্লোজ দি আইস, এই চোখ বন্ধ করো, এই চোখ বন্ধ করতে পারছে, হ্যাঁ হ্যাঁ করতে পারছে, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ সেটা যে রুগী বলবে যে একটা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ ভেজিটেবল কাকে বলছে, তুমি এই যে আমি মুখটা হাতে লুজ করো, এই যে করলে পরে এর যে লিপ এবং টিথ মাঝখানে যে স্পেস সেটাকে বলে ভেজিটেবল। কারণ একটা সাইডে, কারণ যদি সেটা প্যারালিসিস হয় তাহলে পরে একটা সাইডে, তাহলে সেই সাইডের ভেজিটেবলের মধ্যে ফুড চলে যাবে, হ্যাঁ তাই লিখেছে না, হ্যাঁ হ্যাঁ ভেজিটেবল, হ্যাঁ স্যালাইভা ফোটা ফোটা করে, হ্যাঁ অ্যাঙ্গেল অফ দি মাউথ দিয়ে যেই সাইডে লিশন হয়েছে সেই সাইড দিয়ে চোখটা বন্ধ হবে না, এবং সেক্ষেত্রে লালাটা দেখবে বেরিয়ে, সে বলবে যে লালা বেরিয়ে পড়ে যাচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ তারপরে হ্যাঁ হাইপার কিউসিস, হ্যাঁ হাইপার অ্যাকুসিস নাকি হাইপার অ্যাকুসিস, বানান কি লেখা আছে, হ্যাঁ হ্যাঁ হাইপার অ্যাকুসিস আছে, অ্যাকুসিস কথাটা আছে, অ্যাকুসিস মানে হচ্ছে শোনা, হাইপার মানে বেশি শব্দ পাচ্ছে, যেই শব্দ বলছে তার থেকে বেশি শব্দ সে পাচ্ছে, ওই কানের তুলনায় বেশি শব্দ পায় কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ তারপরে হ্যাঁ হাইপার অ্যাকুসিস, হ্যাঁ ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা বেশি, মানে বুঝতে পারছো দুই কানের মধ্যে একটা কানের তীব্রতা বেশি আছে, হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ এখন সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে আপার মোটর নিউরন লিশনের ক্ষেত্রে এটা বলা আছে, বুঝতে পেরেছো, এমনও হতে পারে যে আপার মোটর নিউরন একটা সাইডের আছে, তার ফলে কিছু লিশন পাওয়া যাচ্ছে, কিন্তু সে যখন ফেশিয়াল এক্সপ্রেশন করছে অন্যান্য কারণে, হ্যাঁ হয় বিরক্তি, ক্রোধ, আনন্দ সবই তো মুখের ইসের মধ্যে দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ তার ফলে দেখা যাচ্ছে সেইটা হচ্ছে, তার মানে কোনো রকম ফাইবার লিম্বিক কর্টেক্স বা অন্য জায়গা থেকে সেখানে গিয়ে ফেশিয়াল মোটর নিউক্লিয়াসে পড়েছে, হ্যাঁ সেই জন্য সেটা হচ্ছে, ভলান্টারি কন্ট্রোল নেই অথচ সেই কন্ট্রোলটা রয়েছে, এটা হতে পারে, বুঝতে পেরেছো, হ্যাঁ তারপরে কী লেখা আছে, হ্যাঁ ইন্সপেকশন, তারপর টেস্ট, তুমি কোনটা পড়লে, হিস্ট্রিটা পড়লে, আর তারপর কী লেখা আছে, হ্যাঁ ইন্সপেকশনটা পড়ো, মাস্ক মানে কি, কী লেখা আছে, হ্যাঁ মাস্ট, তুমি কি বুঝলে লাইনটা, সেন্টেন্সটা কী অর্থ হলো, মাস্ট ফেসিস মানে কি, মাস্ট ফেসিস বা মাস্ট ফেসিয়াল বলতে কি, ফেসিস বলতে কি বোঝায়, হ্যাঁ ফেসিস লেখা আছে না, হ্যাঁ মাস্ট ফেসিস বলতে কি বোঝায়, মাস্ট ফেসিস বলতে কি বোঝায়, হ্যাঁ মাস্ট ফেসিস বলতে কি বোঝায়, এই যে আমরা কত নানা রকম প্যানোরামা ফেশিয়াল এক্সপ্রেশন রয়েছে আমাদের,
তার কিছু নেই, সে একদম মানে তার মুখের মধ্যে কোনো নেই। হ্যাঁ, মানে ভাবলেশীন মুখ, এরকম থাকে না দেখবে। হ্যাঁ, যে সমস্ত পরীক্ষা হলে যে সমস্ত ইনভিজিলেটর যায়, ভাবলেশীন মুখ দেখলেই তোমরা সাবধান হয়ে যাও যে মারাত্মক লোক এসছে, বুঝতে পেরেছো, যে একটুখানি ছাড়বে না। হ্যাঁ, বুঝতে পারছো তো। এবং এর জন্য আমি এক্সামিনেশন হলে সাধারণত যেতে চাই না, কারণ আমি গেলে পরে প্রশ্রয় পেয়ে যায়, সেই জন্য আমি যাই না। ভাবলেশীন মুখ, এটা বাংলা হচ্ছে ভাবলেশীন মুখ, বুঝতে পেরেছো। এই জন্য পরীক্ষা হলে আমি যাই না, কারণ সে আমি দুর্নীতির প্রশ্রয় দিই সবসময়, যার ফলে আমি যাই না সেখানে। তারপরটা পড়ো। এই যে এই এই যে এই যে এই যে এই যে মহাত্মা বসে আছে, 64 রোল না? হ্যাঁ, তারপরে এই যে দেখো, এই ইচ্ছা ছাড়াও একটা এরকম এরকম একটা ভার্টিক্যাল একটা ফারো মতন রয়েছে। হ্যাঁ, আচ্ছা, বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ, সেটাই পড়াবার। হ্যাঁ, এটা তো ইন্সপেকশন। হ্যাঁ হ্যাঁ, পড়ো যে লাইনটা। হ্যাঁ হ্যাঁ, এখানেও দেখবে কিছু কিছু এরকমভাবে থাকবে, এরকম কিছু কিছু বোঝা যায়। এটা টেস্ট আছে পরে, তারপর লাইনটা কি লিখেছে? হ্যাঁ, কোনো প্রত্যেকেরই হয়তো এরকম কিছু দাগ থাকতে পারে, হয়তো কারো ক্ষেত্রে কিছু নেই, কারো কিছু থাকতেও পারে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপর হ্যাঁ, কি বলেছে? ওয়াইড অ্যান্ড প্যালপেবল ফিশার, মানে এই যে আমি তাকিয়ে রয়েছি, আমার যে অংশটা উন্মুক্ত হয়ে রয়েছে, এটা যে আলো যাচ্ছে, সেটা হচ্ছে প্যালপেবল ফিশার। এই যে মহাত্মা তাকিয়ে রয়েছে, এর যে অংশটার মধ্যে দিয়ে ওপেন হয়ে রয়েছে, কর্নিয়া, স্ক্লেরা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনার ক্যান্থাস, এটা আউটার ক্যান্থাস, এবং এটা হচ্ছে প্যালপেবল ফিশার। এটা দেখা যাবে প্যালপেবল ফিশার যদি, তার মানে কি একটা সাইডে ক্লোজড, একটা সাইডে ক্লোজড হচ্ছে না, অন্য সাইডের তুলনায় এরকম। এই যে তুমি কিছু করবে না, এই যে মনে করো এটা তুমি স্বাভাবিকভাবে চোখটা রাখো, যেমন একটা সাইডে বেশি ওপেনিং হয়ে রয়েছে সেটা। তারপরে হ্যাঁ, নেজোলেবিয়াল ফোল্ড, এই যে একটুখানি ঘোরা, এপাশে ঘোরা, এই যে এই লেবিয়াম হচ্ছে এটা হচ্ছে উপরের ঠোঁট, এবং এখানে নেজো নাক একটা ফাড়ো রয়েছে, একটা ডিপ্রেশন রয়েছে না, নাক আর উপরের ঠোঁটের মধ্যে একটা ডিপ্রেশন থাকে, সেটা নেজোলেবিয়াল ফাড়ো বলে, FURROW, ফাড়ো। বুঝতে বানান ভুল বললাম? ফাড়ো ঠিক আছে, ভুল বলছি তো? ফোল্ড আছে, নেজোলেবিয়াল ফোল্ড, এই যে এই জায়গাটায়। হ্যাঁ, একটা তুমি এরকম ডিপ্রেশন বা ফোল্ড, এবং সেটা একটা সাইডে থাকবে না, একটা সাইডে থাকবে না মনে করে এরকম চলে গেছে, এটা নেই, এরকম দেখা যাবে যে এই সাইডে নেই। হ্যাঁ, আরও সেই সাধারণত ডিসিশন, তারপরে এটা উপরের দিকে উঠে যাবে, নর্মালের দিকে। এটা যদি উপরের দিকে উঠে দেয়, তারপরে ফাড়োটা অ্যাবলিশড হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, কথা বলার সময় বা ওটার সময় কথা বলার সময় একদিকে উঠে যাচ্ছে, যদি এই সাইডে প্যারালিসিস থাকে, কথা বলার সময় এটা উপরের দিকে উঠে যাবে, এরকমভাবে। বুঝতে পেরেছো? ও পাশে চোখ দূর থেকে দেখেই তুমি ফেশিয়াল নার্ভ প্যারালিসিস তুমি বুঝতে পারবে। তারপর টেস্টগুলো আছে, কী কী টেস্ট আছে? এই ক্লান্ত হয়ে পড়ি, তুমি পড়ো, তোমার কত রোল? হ্যাঁ, ভালো করে পড়ো টেস্টগুলো, আমি এই মহাত্মার উপরে টেস্ট করবো। হ্যাঁ, বুঝতে পারো না? তার মানে বুঝতে পারছো তো, এই পলাশির যুদ্ধের আগে এর জন্ম হয়েছে। হ্যাঁ, আমারও হয়েছে, তখন ইংরেজরা আসেনি, তার আগেও জন্ম হয়েছে। হ্যাঁ, পলাশির যুদ্ধ। হ্যাঁ, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? হ্যাঁ, 1757 সালে 23শে জুন যুদ্ধটা হয়েছিল। তার আগে আমারও জন্ম হয়েছিল, এরও জন্ম হয়েছে, আমরা তখন থেকে বেঁচে আছি। সেই এটা 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 শোনো, দি এক্সামিনার শুড পারফর্ম দি রিকোয়ার্ড মাসেল মুভমেন্ট হিমসেলফ অ্যান্ড দেন আস্ক দি পেশেন্ট টু এমুলেট হিম, দি পেশেন্ট ইজ আস্কড টু, মানে এটা হচ্ছে এক্সামিনার, আমি মুভমেন্টটা নিজে করব, করে একে বলবো। এমুলেট মানে হচ্ছে অনুকরণ করা। আমি করব, তারপরে সে সেই অনুযায়ী সেটা করবে। আমি করব, তারপর সে অনুকরণ করবে। যেমন আমি একে বলছি যে, যেমন আমি কি বলছি যে আমি মাত্রা সোজা রেখে ছাত্রা দেখার চেষ্টা করছি, তুমি করো সামনের দিকে মুখটা, মাথাটা না নাড়িয়ে ছাত্রা দেখার চেষ্টা করো, জোর করে চেষ্টা করো। এই যে ট্রান্সভার্স ফারো পাওয়া গেলো, এভাবে পাওয়া যেতে পারে। অথবা এই টেস্টটা এইভাবে করা যেতে পারে যে তুমি মাথাটা সোজা রেখে আমার আঙুলটা শুধু দেখে যাও, আমার এই যে, হ্যাঁ, এই যে
দেখতে পাচ্ছ, এইভাবে করতে পারো। তুমি মাথা নাড়াবে না, শুধু আমার আঙুলটা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, একদম উপরে নিয়ে যাও। হ্যাঁ, তাহলে পরে এই ট্রান্সভার্স ফ্যালোটা পাওয়া যাচ্ছে। অথবা আমি দেখিয়ে দেবো, সামনে থেকে উপরের দিকে তাকার চেষ্টা করো, দেখো। হ্যাঁ, আমি যেভাবে করছি এটা, আমি যেটা করছি সেটা এমুলেট করছে। এখানে এখানে পড়ো, এবার পড়ো, পারবে, তোমার অসুবিধা হবে না, এটা তো প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরটা পড়ো। হ্যাঁ হ্যাঁ, আইব্রোস, হ্যাঁ, ফ্রন্টালিস, হ্যাঁ, ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। ফ্রন্টাল বেলি মাঝখানে একটা টেন্ডন থাকে, তার সামনে একটা থাকে, সেটা হচ্ছে ফ্রন্টাল বেলি, আর পিছনে থাকে এটা হচ্ছে অক্সিপিটাল বেলি। তখন এই মুভমেন্টটা যখন হচ্ছে তখন ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস তার কাজ বোঝা যাচ্ছে, যার ফলেই আমি যখন তাকিয়ে উপরের দিকে তোলার চেষ্টা করছি তখন ট্রান্সভার্স ফ্লো পাওয়া যাচ্ছে। যদি একটা সাইডে লিশন হলে সেদিকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। হ্যাঁ, তারপরে বলছে হ্যাঁ, বানানটা কি? ফাউন, ফাউন, FROWN, তুমিও ডিকশনারি রাখবে। আমি যখন বসি আমার কাছে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি থাকে, বুঝতে পেরেছো? অনেক আগে জন্ম বলে, এই জন্য আমি সবসময় রাখি, আমি ওগুলো দেখে আসি। তোমাদের কাছে আমি কী বলবো না বলবো, হাসবে সব। হ্যাঁ, ফাউন, ফাউন মানে ভ্রু কুচকাও, এই যেমন দেখো এরকম করো, হ্যাঁ, ভ্রু কুচকাও। হ্যাঁ, আমি যেমন করছি সেটা এমুলেট করছে। তার মানে এটা হচ্ছে কি ভার্টিক্যাল লাইন, হ্যাঁ, করুগেটর সুপার সিলিয়ারি, এবং তার সঙ্গে রাইসোরিয়ান কি একটা মাসেল আছে, করুগেটর, হ্যাঁ, প্রোসেরাস, প্রোসেরাস আর করুগেটর সুপার সিলিয়ারি, মূলত করুগেটর সুপার সিলিয়ারি। হ্যাঁ, তারপরে পড়ো ফার্স্ট, হ্যাঁ, জেন্টলি, হ্যাঁ, ফোর্সিবলি, হ্যাঁ, অ্যাজ ইউ ক্যান, হ্যাঁ, এই যে এবার শোনো, একে যেমন বলছি, প্রথমে বলবে জেন্টলি চোখটা বন্ধ করো, এবার তুমি চোখটা জোরে বন্ধ করো, হ্যাঁ, জোরে বন্ধ করো। এবার আমি খোলার চেষ্টা করছি, কীভাবে ধরবে হাতটা, এইভাবে ধরবে, এইভাবে ধরে জেন্টলি তুমি এইভাবে তো খোলার চেষ্টা করবে, আমি বন্ধ করব, তুমি খোলার চেষ্টা করবে। এই মাসেল খুব স্ট্রং প্রোটেক্টিভ মাসেল, যাতে চোখের খুলতে পারবে না। তুমি চোখটা বন্ধ করো, আমি খোলার চেষ্টা করছি, তুমি চেষ্টা করে বন্ধ রাখতে, এই যে কিছুতেই খুলতে পারবো না, খুব স্ট্রং। যদি একটা সাইড উইক হয় তাহলে সেটা খুলে আসবে। আবার দেখাচ্ছি, প্রথমে চোখটা বন্ধ করো, যদি দেখো যে ঠিক মতো একটা সাইডে বন্ধ হচ্ছে না, তখনই বুঝতে পারবে উইকনেস আছে। তারপরে এবার জোরে বন্ধ করো, জোরে বন্ধ করো, আমি খোলার চেষ্টা করছি, আপনি আমাকে খোলা বন্ধ করে রাখবেন। হ্যাঁ, তাহলে পরে এইভাবে ধরবে, তাহলে পরে হবে কি, তার চোখের উপর চাপ পড়ছে না, এবার তুমি সাপোর্টও পাচ্ছ, আর স্ট্রেংথটা তুমি দিচ্ছ কোথায়, আইব্রাউতের উপরে, চোখের উপর চাপ পড়ছে না। তোমার উদ্দেশ্য হচ্ছে মাসেলটা, কেউ কেউ এরকমভাবে খোলার চেষ্টা করে, সেটা ঠিক নয়। হ্যাঁ, চোখ বন্ধ করো, দেখবে কেউ কেউ এরকমভাবে বন্ধ করো, জোরে বন্ধ করো, খোলার চেষ্টা করছি, কেউ কেউ এরকমভাবে করে থাকে। এতে মহাভারত কিছু অশুদ্ধ হবে না, কিন্তু দেখতে খারাপ লাগে। কিন্তু এখানে বই ছবি দেওয়া আছে, তোমার পরিষ্কারভাবে দেওয়া আছে। হ্যাঁ, তারপরটা পড়ো। যদি একটা টেস্ট করতে পারে, অনেক সময় এক্সামিনারের সময় থাকে না, যেমন মনে করো তোমাকে বললো যে একটা টেস্ট করবে, সময় নেই তার, ফেশিয়াল নার্ভের একটা ইম্পর্টেন্ট টেস্ট করবে, তাহলে পরে এই টেস্টটা করবে, এই টেস্টটা তাহলে করবে। হ্যাঁ, তারপরে করো। হ্যাঁ, আর জোরে পড়ো, তাহলে সবাই শোনো, শুনে নাও কি বলছে। হ্যাঁ, পড়ো। হ্যাঁ, এখন এখানে আপার মোটর নিউরন টাইপ অফ লিশন যদি হয়, মনে করো যদি রাইট সাইডের লিশন হয়, তাহলে পরে অপোজিট সাইডের লোয়ার পার্টে ডেন্স প্যারালিসিস হবে। হ্যাঁ, কিন্তু অপোজিট সাইডের উইকনেস হবে, কিন্তু প্যারালিসিস পুরো হবে না, কারণ যেহেতু এটা প্রোটেকশনের সঙ্গে যুক্ত, আই একটা ভাইটাল স্ট্রাকচার, সেই জন্য প্রোটেকশনের সঙ্গে যুক্ত। তার ফলে কী হয়, তার যে নার্ভ সাপ্লাই উপরে বায়োল্যাটারাল আপার মোটর নিউরন সাপ্লাই আছে, বুঝতে পারছি জিনিসটা। লোয়ার পার্ট অফ দি ফেসের ক্ষেত্রে যে লোয়ার মোটর নিউরন আছে সেটা শুধু অপোজিট সাইড থেকে এসছে, আর আপার পার্টের ক্ষেত্রে অপোজিট সাইড থেকেও আসছে, আবার সেম সাইড থেকেও যাচ্ছে। তারপরে একটা সাইডে যদি আপার মোটর নিউরন লিশন হয়, তাহলে অপোজিট সাইডের লোয়ার এন্ডে ডেন্স প্যারালিসিস হবে, আর আপার পার্টটা অনেকটাই এসকেপ করে যাবে। এটা প্রোটেক্টিভ অরবিকুলারিস অকুলি ক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ, তারপর পড়ো। হ্যাঁ,
vaccinator, vaccinator, হ্যাঁ, তারপরে Note that if air passes out when the examiner presses on the check, it indicates weakness of the vaccinator as well as orbicularis oris, orbicularis, বুঝতে পেরেছো? তাহলে এটা কি, এটা তুমি পড়ে এটা তুমি কি করতে বলবে? এটা যে লিখেছে এটা এটা ও যে পড়েছো তো এটা, হ্যাঁ, ওটা তুমি পড়ো তো, পড়ো পড়ো। তাহলে এটা পড়ে তুমি তাকে একে কি করতে বলবে? এটা পড়ে তুমি কি করতে বলবে একে? হ্যাঁ, কি করতে বলবে? না, পড়ে তোমার তো জিনিসটা বুঝতে হবে। এই শোনো, তুমি বোতাম বোতাম লাগাওনি কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ম মানতে হবে। হ্যাঁ, এই নিয়ম মানতে হবে, তারপর তুমি সেখানে আসো ওগুলো কিছু। হ্যাঁ, আর বিদেশি ভাষা এই সমস্ত বলছে, এরা কিছু বুঝতে পারছে না সেই। হ্যাঁ, তাহলে এটা কি বলবে তাকে? হ্যাঁ, এই জন্য এই জন্য এই জন্য একটু সময় দিতে হয়, ধৈর্য দিলে পরে এটা ঠিক বার করেছে। মুখটা বড় করে ফোলাও। হ্যাঁ, এই তো কত সুন্দর করেছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এবার তুমি এখানে ট্যাপ করবে, এ পাশে ট্যাপ করলে, এ পাশে দুটো ট্যাপ করলে বুঝতে পারবে হাওয়া বেরিয়ে আসছে না। মুখটা বড় করে ফোলাও। এই তো, হ্যাঁ হ্যাঁ, এইরকম, বুঝতে পারিস? ব্লো আউট। হ্যাঁ, দিতে পারে না? হ্যাঁ, বড় করে হা করো। হ্যাঁ, এই দেখো, এইভাবে ট্যাপ করবে, ট্যাপ করে দেখবে। হ্যাঁ, যদি উইক থাকে তাহলে সেই দিক দিয়ে করতে পারবে না, বা করলেও বেরিয়ে যাবে, হাওয়াটা যাবে, ফুলতে পারবে তো, চাপ দিলে চট করে বেরিয়ে আসবে। হ্যাঁ, কী হলো? হ্যাঁ, কি তারপরে? তারপরে কি আছে? হ্যাঁ, এটা বলবে যে শব্দ না করে ফু দাও, এরকম শব্দ না করে ফু দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে ফু দাও। তারপরে যে অরবিকুলারিস ওরিস, যেটা পাকারিং হচ্ছে, হ্যাঁ করো। হ্যাঁ, শব্দ না করতে বলছি, কেন বলছি? কারণ আমি যাদের সঙ্গে ওখানে কাজ করতে, যেই ফু দিতে বলবো একটা তখন শব্দ করবে, বুঝতে পেরেছি? আগে যেখানে ছিলাম আর কি, মানে কোনো ডিফারেন্স নেই, সবই একই রকম। এই জন্য বলছে শব্দ না করে ফু দাও, এর জন্য, বুঝেছো তো? এটাতে অরবিকুলারিস ওরিসের এটা বোঝা গেল। এই ফু দিতে পারলো, প্রয়োজন তুমি হাতে তুমি দেখে নেবে যে তুমি পাচ্ছি কি। তুমি কাগজ ধরলে পরে সেই কাগজটা উঠবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরও কোনটা না, তারপরে আগে লেখা আছে কিছু, সৌদি আপার টিথ বলেছে না, সৌদি টিথ। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তুমি উপরে পাটির দাঁত দেখাও, উপরে উপরে দাঁত দেখাও, এইটাও একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। দাঁত দেখাও। হ্যাঁ, ওরা দেখতে পাচ্ছে না, তুমি একটু ঘুরে একটু দাঁত দেখাও। হ্যাঁ, দাঁত দেখাও, উপর বাড়ি দাঁত দেখাও। একে বলবো দাঁত দেখাবে, দুপাশে সমান হবে, উঠেছে কিনা। যদি একটা সাইডে প্যারালিসিস থাকে তাহলে সেই দিকটা উঠবে না, অন্য দিকটা উঠে যাবে। তাহলে এবার দাঁত দেখাতে গেলে তুমি করো, তারপরে এই দিকটা মনে করো টেনে নিচে, এই দিকটা নিচের দিকে পড়ে থাকবে, যদি উইক হয় তাহলে পরে। হ্যাঁ, এতে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, সোদা টিথ। হ্যাঁ, প্ল্যাটিজমা। প্ল্যাটিজমা এটা হচ্ছে দাঁতে দাঁত চেপে মুখটা খুলতে বলতে হয়। এই বা তুমি করে দেখিয়ে দেবে, যেমন আমি করছি, দাঁতে দাঁত চেপে করো। হ্যাঁ, এই দেখো টান টান হয়ে গেছে, এটা হচ্ছে প্ল্যাটিজমা। প্ল্যাটিজমা, প্ল্যাটিজমা মাসেল এরকম আছে, দেখবে মাঠে যে গরু চড়ে বেড়াচ্ছে, দেখবে মাঝে মাঝে ওরা নাড়াচ্ছে, কোনো একটা মাছি টাছি এসে বসলে নাড়াচ্ছে, সেই যে মাসেল সাবকুটিনাস মাসেল, সেটা হচ্ছে প্ল্যাটিজমার তুল্য। প্ল্যাটিজমা হচ্ছে এই কারণে, প্ল্যাটিজমার অনেক কাজ আছে এর জন্য। সেটা কারা দাড়ি কাটতে খুব সুবিধা হয় এটাতে, বুঝতে পেরেছো? প্ল্যাটিজমা। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই টেস্টগুলো করতে হবে, বুঝতে পেরেছো? একটার পর একটা টেস্টগুলো তোমাকে করে দেখা যেতে হবে, আর ইগুলো বলে যেতে হবে। হ্যাঁ, যেমন আমি একটার পর একটা করে এরপর দেখিয়ে দিচ্ছি। না, এই পাশে না, এই পাশে ঘুরে বসে সবাই যেতে পারে। এই দেখো দেখো দেখো, আমি যেটা করছি করবে, এমন করো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, হ্যাঁ করো, এটা হচ্ছে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, ভ্রু কুচকাও। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোরুগেটর সুপারসিলিয়ারি মাসেল।
কোরুগেটর সুপারসিলিয়ারি, মানে মেইন মাসেলগুলো। হ্যাঁ, তারপর চোখ বন্ধ করো, জোরে চোখ বন্ধ করো, আমি খোলার চেষ্টা করছি। এটা হচ্ছে অরবিকুলারিস অকুলি, অকুলি। এবার মুখটা ফোলাও, ফোলাও, এই ট্যাপিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে বাক্সিনেটর এবং অরবিকুলারিস অরিস। হ্যাঁ, তারপরে উপরের পাটি দাঁত দেখাও, দাঁত দেখাও, এই যে হ্যাঁ খুব সুন্দর করেছে। এটা এটা হচ্ছে। তারপরে বলবে যে শব্দ না করে ফু দাও, হুইসেল দাও শব্দ না করে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে। এবং তারপরে বলবে দাঁতে দাঁত চেপে, আমি যেমন করছি, দাঁত চেপে মুখটা খোলার চেষ্টা করো, হ্যাঁ করো, এই যে এই সমস্ত ওপেন হয়ে এখানে হচ্ছে, এটা হচ্ছে প্ল্যাটিসমার টেস্ট হচ্ছে, প্ল্যাটিসমার টেস্ট হচ্ছে, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে এই পরপর টেস্টগুলো তোমাকে দেখাতে হবে পরীক্ষায়। এবং আমি করে গেলাম, তো আমি করে গেলে তো হবে, তোমাকে নম্বর দেবে না, তোমাকে এটা করে দেখাতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আর মাসেলগুলোর নামগুলো তার সঙ্গে সঙ্গেই করবে। এবং এই বই যখন পড়বে, হ্যাঁ, তখন এই ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি তো রাখবেই, তার সঙ্গে সঙ্গে অ্যানাটমির যে বইটা আছে সেটা খুলে, ওই পাতাটা খুলে রাখবে, ফেশিয়াল মাসেল তাদের নাম, এবং সেখানে দেখবে সব সাপ্লাই আছে। হ্যাঁ, এগুলো তোমার এটা করতে হবে, তাহলে তোমার জিনিসটা সঙ্গে সঙ্গে একসঙ্গে অ্যানাটমিটাও পড়া হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কী লেখা আছে? অ্যাপ্লাইডের মধ্যে পড়ো, এটা পড়ো, অ্যাপ্লাইডের মধ্যে কিছু শেখার আছে। হ্যাঁ, এই শুনে নাও কি বলছে। তোমার বই নেই, তোমার বই নেই? হ্যাঁ, তাহলে ওর বই থেকে দেখো এটা কী লিখছে। হ্যাঁ, The lower motor neurons of the upper loop of facial muscle receive bilateral innervation from the motor cortex through the upper motor neuron. So, in unilateral upper motor neuron paralysis, these muscles escape paralysis. এসকেপ প্যারালিসিস। হ্যাঁ, বুঝতে পেরেছো জিনিসটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, জিনিসটা বুঝতে পেরেছো তো? আপার মোটর নিউরন লিশন হলে পরে যেই সাইডের লিশন তার অপোজিট সাইডে লোয়ার পার্টে ডেন্স প্যারালিসিস হবে, কিন্তু হ্যাঁ, কিন্তু আপার পার্টে অতটা প্যারালিসিস হবে না, তখন সে অনেকটা এসকেপ করে যাবে, কারণ তার বাইল্যাটারাল সাপ্লাই আছে। বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, মুখটা এইভাবে বসতে নেই, ক্লাসের সবাই এইভাবে বসতে নেই। তুমি এটার অর্থ বলো, কি বুঝিস? হ্যাঁ, এই জিনিসটা না, এই জিনিসটা তুমি বলো, তুমি এটা বুঝলে কি করে? আপার মোটর নিউরন লোয়ার মোটর পার্থক্যটা কি বলো? আমি কিছু বললাম না, বইয়ে কি লেখা আছে। দাও তুমি একটা দাও, কাগজ দাও তো, খাতা দাও, একটা ছবি এঁকে দেখাই। এটা এমনি বাজে রাফ খাতা নেই তোমাদের? হ্যাঁ, এতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই আরে ভালো কাগজে করতে নাই কখনো। এই যে এইটা না, এই যে দেখো, এটা একটা ডায়াগ্রাম হলে বুঝতে পারবে জিনিসটা। মনে করো তোমার এই দুটো সাইড আছে, সাইড আছে, মনে করো তোমার সাইড, এটা মনে করো এটা হচ্ছে আমি যখন তোমাকে দেখছি, তখন তোমার এটা রাইট সাইডে পড়বে, লেফট সাইড। এখন এই যে এই সাইডটা আঁকছি না, এটা হচ্ছে আপার মোটর নিউরন, আর এটা হচ্ছে লোয়ার মোটর নিউরনের আপার পার্টকে সাপ্লাই করে, আর এটা লোয়ার পার্টকে সাপ্লাই করে। তার ফলে এবং আপার মোটর নিউরন যখন যাচ্ছে, তখন সে ক্রস করে এ পাশে চলে আসে। হ্যাঁ, লেফট সাইডে চলে আসে, এখানে চলে আসলো। আর এই পাশ থেকে যখন আসছে, আমি এই ছবিটা ডিটেল রাখবো না, আমার দরকার নেই। গ্যাংলিয়া না, এটা যে সেল, এই পার্টটা হচ্ছে লোয়ার পার্টের যত মাসেল আছে সাপ্লাই করছে। এটাতেও এটা হচ্ছে যে তোমার, এটা আমি তোমার একটু ভুল করলাম, এইটা এই সাইডেই থাকবে, এটা এই সাইডেই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আপার মোটর নিউরন, এটা এখন লেফট থেকে সাপ্লাই হচ্ছে, রাইট থেকে একটা টুইক এখানে চলে আসছে, বুঝতে পেরেছো?
কাজেই যখন লেফট সাইডের লিশন হলো তখন এই সাইডটা ডেন্স প্যারালিসিস হয়ে যাচ্ছে। আর এইখানেও এটা চলে গেল বটে, কিন্তু এইটা তো রয়েছে, এটা থাকার জন্য আপার পার্টে কিছুটা হয়ে যাবে। আবার ছবিটা পরিষ্কার করে রেখে দিচ্ছি, ছবিটা পরিষ্কার করে রাখছি। বুঝতে পারো খুব সহজভাবে, কিছু কঠিন জিনিস নেই। হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের এগুলো দেখবে। হ্যাঁ, এই যে এটা মনে করো আবার, এই যে এটা হচ্ছে আপার পার্ট, এটা লোয়ার পার্ট। এটা হচ্ছে লোয়ার মোটর, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরনের, এটা হচ্ছে আপার পার্টকে সাপ্লাই করছে। আর এখানেও লোয়ার মোটর নিউরনকে এটাই আপার পার্ট করছে। হ্যাঁ, তাহলে পরে এক্ষেত্রে এই যে এই লোয়ার পার্টকে সাপ্লাই করছে, আর এ আপার পার্টকে অন করে সাপ্লাই করছে। আর এখান থেকে যে ফাইবার যেটা ক্রস করে আপার মোটর নিউরন এখানে আসছে। আর এই পাশ থেকে যে ফাইবারটা যাচ্ছে সেইখান থেকে একটা টুইক এখানে দিয়ে যাচ্ছে। তারপরটা আমি না আঁকলামই না, এখানে আঁকলাম না। তাহলে পরে হ্যাঁ, একদিকে আঁকলেও বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে, যেটা হচ্ছে আপার পার্ট লোয়ার মোটর নিউরন আপার পার্ট, আর লোয়ার পার্ট হচ্ছে লোয়ার মোটর নিউরন। এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। কাজে এখানে এই যে এখানে তুমি যদি লেফট সাইডে যদি লিশনটা হয় তাহলে পরে তোমার ডেন্স প্যারালিসিস, যেহেতু এর তো আর কিছু নেই, কাজে এইটা সাইডে ডেন্স প্যারালিসিস হবে। হ্যাঁ, আর যেহেতু এটা পেয়ে যাচ্ছে এই সাইডে একটা উইক প্যারালিসিস হতে পারে, এটা উইক, কারণ এ সাইডে এইটা চলে যাচ্ছে কিন্তু এইটা তো রয়েছে। হ্যাঁ, রাইটটা রয়ে গেছে, বাইলেটারাল সাপ্লাই আছে। বুঝতে পারছি তো? এই যে এই ছবিটা দেখে নাও, এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, বইয়ে আরও ভালো ছবি দেওয়া আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে মনে করো এটা ডিফেক্টিভ বলে এটা, এই লোয়ার মোটর নিউরন দু সাইডে দেখানো আছে, এটা পন্স লেভেলে আছে, এবং এখানে যে স্মল সার্কেলটা সেটা ইন্ডিকেট করছে যেই নিউরনগুলো সেটা আপার পার্ট অফ দি ফেসকে সাপ্লাই করছে, সেম সাইডের। আর এটা কাজেই এটা সেম সাইডে সাপ্লাই করছে, এটাও সেম সাইডে সাপ্লাই করছে লোয়ার মোটর নিউরন। আর এখান থেকে যে আপার মোটর নিউরন যেটা আসছে, ভলান্টারি যেটা আছে, সেই ক্ষেত্রে এখানে আসছে রাইট সাইড থেকে আবার একটা টুইক দিচ্ছে। আমি বাদ বাকিটা আঁকিনি। কাজেই লেফট সাইডে যদি লিশন হয় তাহলে পরে হবে কি, লেফট সাইড লিশন হলে পরে লোয়ার পার্টটা সে এইটা ছাড়া আর কোনো তার সাপ্লাই নেই, কাজেই এখানে তার ডেন্স প্যারালিসিস হবে এই সাইড। কিন্তু এখানে যখন নামছে তার এই সাইডটা, এই নার্ভটা চলে যাচ্ছে বটে, কিন্তু এই সাইডের যে টুইকটা আছে তার ফলে তার অনেকটা স্ট্রেংথ থাকবে, বজায় থাকবে। তার মানে হচ্ছে অপোজিট সাইডের, এই সাইডের লিশন, লেফট সাইডের লিশন হলে পরে রাইট সাইডের অপোজিট মানে রাইট সাইডের অপোজিট সাইডের লোয়ার পার্টে ডেন্স প্যারালিসিস হবে, কিন্তু আপার পার্টে অতটা ডেন্স হবে না, প্যারালিসিস নাও হতে পারে, কারণ অন্য সাইড থেকে সেটা পাচ্ছে, সেম সাইড থেকেও সেটা আপার টুইকটা পাচ্ছে। এই ছবিটা নিজেরা চিন্তা করলেই বুঝতে পারবে। না, থ্যাংক ইউ। না, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, তারপরও হ্যাঁ টেস্ট সেন্সেশন এখানে অ্যাফেক্টেড হচ্ছে না, কারণ টেস্ট সেন্সেশন পাথও এটা আলাদা, সেটা করারিম্বানি ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে, তারপর নিউক্লিয়াস অফ দি ট্র্যাক্টাস সলিটোরিয়াস দিয়ে, তারপরে মিডিয়াল লেমনিসকাস দিয়ে যাচ্ছে, ওইটার সঙ্গে এটার সম্পর্ক নেই। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি লোয়ার মোটর নিউরন লিশন হয় সাধারণত এটা লিম্বের ক্ষেত্র, দেখো না, বলবি একটা সাইড পড়ে গেছে, বৃদ্ধ লোকদের হয় না, বলে না হেমিপ্লেজিয়া, একটা সাইড পড়ে গেছে, তো কিন্তু সেখানে কিন্তু বেশি অ্যাট্রোফি হয় না। তো লোয়ার মোটর নিউরন লিশন হলে পরে অ্যাট্রোফি হয়, অ্যাট্রোফি মানে শুকিয়ে যাওয়া। এখনও দেখবে তোমরা পোলিও রুগী দু চার হিসাবে দেখতে পাবে, দেখবে একটা সাইডে লিম্বগুলো কেমন শুকিয়ে গেছে, লোয়ার মোটর নিউরন প্যারালিসিস হলে। কিন্তু আপার মোটর নিউরন প্যারালিসিস হলে পরে ডিসিউজ অ্যাট্রোফি হয়, অনেক সময় লাগে, ইমিডিয়েটলি বোঝা যায় না। এক্ষেত্রে সেটাই প্রযোজ্য। লোয়ার মোটর নিউরন যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে অ্যাট্রোফি হয়ে যাবে, কিন্তু এখানে আপার মোটর নিউরন অ্যাট্রোফি হবে না। হ্যাঁ, তারপর কি লেখা আছে? অ্যাফেক্টেড। আপার মোটর নিউরন লিশনে এটা আমার লেখেনি, ভাব থেকে বোঝা যাচ্ছে। আপার মোটর নিউরন লিশন হলে পরে সেটা ইমোশনটা নাও অ্যাফেক্টেড হতে পারে, কারণ এটা তো ভলিউশনাল, অন্যান্য লিম্বিক এরিয়া বা নানা রকম জায়গা থেকে ওখানে সাপ্লাই করছে, কাজে সেক্ষেত্রে সেটা এসকেপ করলেও করতে পারে। হ্যাঁ, তারপরে হ্যাঁ বেলস পলসি। কি বলছে?
হুম হুম So this one is at the level of stylomastoid. স্টাইলোমাস্টার ফোরামেন, এখানে স্টাইলোমাস্টার ফোরামেন আছে, ম্যাস্টার্ড প্রসেসের একটা ছিদ্র আছে, সেটা মাস্টার ফোরামেন বলে। স্টাইলয়েড প্রসেস দেখবে একটা স্টাইলয়েড কাটার মতো বেরিয়ে থাকে, এবং তার কাছে পিছনে আছে ম্যাস্টার্ড প্রসেস, ওখান থেকে ফোরামেন থাকে। স্টাইলোমাস্টার ফোরামেন থেকে ফেসিয়াল নার্ভটা বেরিয়ে আসে, এবং তার উপরে থাকে ফেসিয়াল ক্যানেল। এই ভিন্ন ভিন্ন জায়গা থেকে বেরোয়। নার্ভ টু স্টেপিডিয়াস আছে, স্টেপিডিয়াস যদি প্যারালিসিস হয় তাহলে পরে হাইপার অ্যাকুসিস হয়, সেই কানে বেশি শোনা যায়, হ্যাঁ হাইপার অ্যাকুসিস হয়। যদি সেটা অ্যাফেক্টেড না হয় তাহলে ফেশিয়াল প্যারালিসিস হবে, কিন্তু তার হাইপার অ্যাকুসিস হবে না। নার্ভ টু স্টেপিডিয়াস যে স্টেপিসকে সাপ্লাই করে। মিডিলিয়ার মাসেলস হচ্ছে দুটো, টেনসর টেম্পেনি আর স্টেপিডিয়াস, আর 3টা অসিকেলস আছে, হ্যাঁ। এবং এর ফলে এই যে একটা লাউড সাউন্ড, সেটাকে সে কন্ট্রোল করছে, সাউন্ডটাকে কন্ট্রোল করছে। কাজে সেটা যদি কন্ট্রোল না করতে পারে তাহলে পরে সেক্ষেত্রে তার সাউন্ডটা বেশি জোরে শোনা যাবে, ভাইব্রেশনটাকে কিছুটা সেখানে মানে আনলিমিটেড ভাইব্রেশন চলে যাবে। হ্যাঁ, তারপরে পড়ো। It involves all the facial muscles supplied by facial nerve. হুম, All muscle of the face except levator. লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ পড়ো। During passes through the facial canal, হুম fluid from the facial nerve, হুম lower motor neuron supplies the stapedius. হুম স্টেপিডিয়াস, স্টেপিডিয়াস, উচ্চারণ করো তো স্টেপিডিয়াস। হ্যাঁ, স্টেপিডিয়াস উচ্চারণ করতে করতে জিনিসটা হবে সেই ল্যাঙ্গুয়েজ। Muscle is paralyzed in lower motor neuron, type of facial pulsing, হ্যাঁ, ফেসিয়াল পালস, resulting in হাইপার অ্যাকুসিস। যদি ওই ফেশিয়াল ক্যানেল অব্দি যদি প্রসেসটা চলে যায় তাহলে পরে যদি ওই টুইকটা ধরে তাহলে পরে হাইপার অ্যাকুসিস হবে, যদি টুইকটা না ধরে তাহলে পরে সে হাইপার অ্যাকুসিসটা হবে না। the intensity of the sound increases হুম in the absence of timing of air ossicle হ্যাঁ due to the action of stapedius. হ্যাঁ, এই যে অসিকলগুলো যে টাইটনিং যেটা করে, টেন্সর টিম্পানি, নামটা থেকে বলছে টিম্পানিং মেমব্রেনকে টেন্স করছে, সেটা ম্যালিয়াসে যুক্ত হয়েছে, আর এটা স্টেপিসে গিয়ে যুক্ত হয়েছে, স্টেপিসে যুক্ত হয়েছে। তাহলে দুটো একসঙ্গে কাজ করে, যে কোনো রকম কথা যখন বলছি, যে কোনো রকম মুভমেন্ট যখন বলছি, আননোয়িংলি মিডলিয়ার মাসেলস কন্ট্যাক্ট হচ্ছে। এর জন্য দেখবে যে যদি স্ট্যান্ড স্টিল হয়ে তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি সাউন্ডটা ভালো শুনবে, তুমি যদি নড়াচড়া করো, হাঁটাচলা করো, তাহলে সাউন্ডটা দেখবে ভালো শুনবে না। এটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো। এই জন্য কোনো জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে তবে কোনো একটা শব্দ আসছে, তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি স্ট্যান্ড স্টিল হয়ে পড়বে, শব্দটা শুনে নিয়ে তার ডিরেকশনটা বুঝতে পারবে। কাজেই সেক্ষেত্রে মিডলিয়ার মাসেলগুলো সেখানে তার রোল আছে, সেটাকে এরকমভাবে রাখে যাতে সাউন্ডটা তখন ক্লিয়ার হয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ However, as a tweak of nerve supply, হুম stapedius muscle arise above the stylomastoid foramen. হ্যাঁ The stapedius may escape paralysis in Bell's palsy and hyperacusis is absent in this condition. হ্যাঁ, যখন ওই নার্ভটা ইনভলভমেন্ট হয়নি, অন্যগুলোর ইনভলভমেন্ট হয়েছে, তাহলে তুমি ফেশিয়াল প্যারালিসিস পাবে, কিন্তু ওইটা পাবে না, হাইপার অ্যাকুসিস থাকবে না। তারপরে Bell's phenomenon. বেলস ফেনোমেনন, হ্যাঁ When the patient with facial nerve palsy tries to forcibly close the eye, হুম the eyeball rolls upward. হ্যাঁ, যেমন মনে করো আমি এই তুমি 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 আগে দূরে দেশে তাকিয়ে থাকবে, আমি শুধু ফোন করে রেখেছি, তুমি দূরে তাকিয়ে থাকো। এই যে আমি পরিস্থিতি তৈরি করেছি, তুমি চোখটা বন্ধ করার চেষ্টা করো, এই যে উপরের দিকে চলে গেল, পাশে ঘোরো, তো ঘোরো, এই পাশে ঘোরো, তাহলে দেখতে পাবে বেলস ফেনোমেনন কোনটা। এই যে মনে করো তুমি সামনের দিকে তাকিয়ে থাকবে, আমি এটা প্যারালিসিস তৈরি করেছি, ফেশিয়াল প্যারালিসিস হয়েছে, এবার তুমি চোখটা বন্ধ করার চেষ্টা করো, আইবলটা উপরের দিকে চলে গেল, এটাকে বলছে বেলস ফেনোমেনন। এটা আমি আর্টিফিশিয়ালি তৈরি করেছি, যদি নার্ভটা উইক থাকতো তাহলে বন্ধ করতে গেলে সেটা উপরের দিকে চলে যেত, এটাকে বলে বেলস ফেনোমেনন। সেই বেলস ফেনোমেননটা বাস্তব ক্ষেত্রে কেন হয়, সেটা কীভাবে হয় সেটা দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছো? যারা দেখেছো ঠিক বুঝতে পারবে এবার। তারপরে হ্যাঁ পর Traveler tap and thumb place. হ্যাঁ গ্যাবেলার ট্যাপ, হ্যাঁ Frontal lobe lesions may be এটা পরে তুমি কীভাবে করবে, এটা তোমাকে বলা হলো, তুমি তার পরীক্ষাটা কী করে করবে? হ্যাঁ, ট্যাপিং করতে হবে গ্ল্যাবেলা। এই যে এখানে রয়েছে, এই যে এই মাঝখানে এই যে এই পোর্শনটাকে বলে গ্ল্যাবেলা, গ্ল্যাবেলা ট্যাপিং করতে হবে। তুমি দূরে তাকিয়ে থাকো, এই প্রথমটা দেওয়ার পরেই ওর এটা বন্ধ হয়ে গেল, দূরে তাকিয়ে থাকো। হ্যাঁ, এটা হয়তো আসবেই না, আর বড় বড় যে 5টার বেশি আসবে না। পড়ো আবার গ্ল্যাবেলা, এটা হচ্ছে গ্ল্যাবেলার ট্যাপ। একবার এলো, তারপরে এলো না।
5টার মধ্যে সেটা যদি ফ্রন্টাল লোব লেশন থাকে তাহলে পরে এটা আসতেই থাকবে। হ্যাঁ, তারপরে Fiber is frontal lobe lesion, blinking persist. ব্লিঙ্কিং পারসিস মানে চোখ পিপিটা হতেই থাকবে। হ্যাঁ, তারপরে Snout reflex can also be স্নাউট রিফ্লেক্স। in frontal lobe lesion. হ্যাঁ, কি লেখা? হ্যাঁ হ্যাঁ, Frontal lobe lesion. এটা তো করলাম, তারপরটা কি লেখা আছে? The snout reflex placarding and বানানটি বানান কি? placarding. কি রিফ্লেক্স এটা বলেছে? Snout reflex. স্নাউট বানান কি? SNOUT। স্নাউট মানে হচ্ছে মানে মুখের প্রলম্বিত অংশ অ্যানিমালের, সেটা হচ্ছে বলে স্নাউট, বা আমাদের ক্ষেত্রেও এই ঠোঁটগুলো এটা স্নাউট বলতে পারো। হ্যাঁ, তারপরে কি বলেছে এটাতে? Placarding and pouting of the lips like a হ্যাঁ snout or tapping. হ্যাঁ, মানে কুকড়ে যাবে, প্লাকারিং মানে হচ্ছে কুকড়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ Upper lip lightly. Can হ্যাঁ also be elicited in the frontal lobe lesion. হ্যাঁ, এর ক্ষেত্রে নর্মাল ক্ষেত্রে হবে না, সেখানে তোমার এই এটা যদি তুমি জেন্টেল ট্যাপ করো তাহলে পরে এর কোনো পাকারিং হচ্ছে না। পাকারিং মানে কুকড়ে যাওয়া বা কোনো কিছু হচ্ছে না, কিন্তু এটা যদি লিশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা ই থাকবে। হ্যাঁ, তারপরে Ramsay Hunt syndrome. হ্যাঁ র্যামসে হান্ট সিনড্রোম। হ্যাঁ, র্যামসে হান্ট সিনড্রোম। Which are similar with Bell's palsy, but it accompanied by an erythematous rash in the erythematous rash. ইরেথমেটাস এটা আছে। Erythematous rash in the distribution of facial nerve. এই যে এখানে লেখা আছে, এটা খুব সংক্ষেপ করে দিয়েছি। এই র্যামসে হান্ট সিনড্রোম এটা হচ্ছে একটা তোমার ওই ইসের মতন, জস্টার ভেরিসেলা জস্টার মানে চিকেন পক্সের যে ভাইরাস সেটা হচ্ছে ভ্যারিসেলা। এই ভ্যারিসেলা যে জস্টার বলে ভাইরাসটাকে, সেই ভাইরাস জস্টা ভিন্ন ভিন্ন তোমার গ্যাংলিয়নের মধ্যে, স্পাইনাল কর্ড গ্যাংলিয়ন বা ক্র্যানিয়াল নার্ভ গ্যাংলিয়নের মধ্যে সেটা ডরমেন্ট থাকে। যে কোনো কারণেই হোক পরে সেটা ফ্লেয়ার আপ করে, তখন সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে সেটা ছড়িয়ে পড়ে। যদি ফেশিয়াল নার্ভ দিয়ে যদি ছড়ায় তাহলে পরে দেখা গিয়েছে যে সেখানে র্যামসে হান্ট সিনড্রোম বলে, এবং তার ফলে সেটা ফেশিয়াল নার্ভটাকে এফেক্ট করতে পারে। হ্যাঁ, সেন্সরি সাইডটাকেও সে এফেক্ট করতে পারে। ফেশিয়াল নার্ভের কিছু কিউটিনিয়াস সেন্সেশন আছে সামান্য জায়গায়, তারপরে সেখানে ইরেথেমেটাস হবে, মানে ইরেথেমেটাস মানে লাল হয়ে যাবে জিনিসটা, এবং তারপরে ব্লিস্টার তৈরি হয়। যেমন চিকেন পক্সে যেমন ছোটো ছোটো প্রথমে লাল তৈরি হয়, ছোটো ছোটো দানা হয়, তারপর সেটা ফ্লুইড ফিল্ড হয়ে যায়, সেরকম এরিয়াটা। এবং এই সমস্ত চেস্ট ওয়াল এসব জায়গায় পড়ে, বলে না হারপিস জস্টার হয়েছে, হারপিস জস্টার। হ্যাঁ, সেই জিনিসটাই হতে হবে, সেটা র্যামসে হান্ট সিনড্রোম বলছে। র্যামসে হান্ট সিনড্রোম হ্যাজ ফিচার সিমিলার উইথ বেলস পলসি, বাট ইজ অ্যাকম্পানিড বাই erythematous rash in the distribution of facial nerve caused by herpes zoster virus. Compared to Bell's palsy, it is more severe and carries a less favorable prognosis. এই যে ফেশিয়াল নার্ভের সেন্সরি কম্পোনেন্টটা যেখানে আছে, কিউটিনিয়াস কম্পোনেন্ট আছে সেন্সরি নার্ভের অল্প, সেই জায়গাটায় বেশি হয় ইরিথেমেটাস। এটা সংক্ষেপ করার জন্য অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, কাজে তোমরা এটা থেকে দেখে নেবে, গুগল থেকে দেখে নেবে র্যামসে হান্ট সিনড্রোম। হ্যাঁ, দিলে পরেই শব্দ বললে পরেই তোমাকে অনেক কথা বেরিয়ে আসবে, অনেক জিনিস জানতে পারবে। হ্যাঁ, তাহলে তোমার মেডিসিন বই দেখতেও হবে না, আজকেই দেখে নেবে ভ্যারিসেলা জস্টার ভাইরাস কীরকম জিনিস। তারপরে যে ল্যাক্রিমেশন মে বি টেস্টেড বাই ইনসার্টিং এ পিস অফ স্পেশাল ফিল্টার পেপার বিনিথ দি লোয়ার আইলিডস অফ বোথ আইস ফর 5 মিনিটস। তার মানে একটা স্ট্রিপ আছে, ফিল্টার পেপার যদি স্ট্রিপ করো ঠিক সমান লেংথের দুটো করে, তুমি কিছু একটা মানে ওই অ্যাডিসিভ দিয়ে তুমি লোয়ার আইলিডের সঙ্গে লাগিয়ে দিলে, দু চোখে লাগিয়ে দিয়ে তারপরে একটা স্মেলিং কিছু রাখলে, অ্যামোনিয়াম করে বা অ্যামোনিয়ার, তা সেখান থেকে যখন ল্যাক্রিমেশন হবে যেই সাইডে বেশি হবে সেখান থেকে বেশি নামবে। এই যে এটা হচ্ছে হ্যাঁ, ল্যাক্রিমেশন মে বি টেস্টেড বাই ইনসার্টিং এ পিস অফ স্পেশাল ফিল্টার পেপার বিনিথ দি লোয়ার আইলিডস অফ বোথ আইস ফর 5 মিনিটস অ্যান্ড হোয়েন নর্মালি এ শোকেজ অফ SOAKAGE, সোকেজ মানে হচ্ছে যে সিক্ত হয়ে গেল, সিক্ত হয়ে যাওয়া। এই ভাষার সঙ্গে ইংরেজি ভাষার সঙ্গে আমাদের সংস্কৃত বাংলা ভাষার প্রচুর মিল আছে, বুঝতে পেরেছো? সিক্ত হওয়া, আর এখানে বলছে শোকেজ মানে হচ্ছে সিক্ত হয়ে যাবে। হ্যাঁ, অফ গ্রেটার দ্যান 10 মিলিমিটার, 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটারের বেশি হবে। উইল বি অবজার্ভ ইন এ ড্রাই আইস শোকেজ ইজ লেস, সেখানে কম সিক্ত হবে। দিস ইজ কল্ড SCHIRM, এটা হচ্ছে স্কারমার টেস্ট, SCHRMER স্কারমার টেস্ট।
যেটা সহজে উচ্চারণ করা তুমি সেটা বলবে SCHIR অপস্টপ S, স্কারমার টেস্ট বলবে, সেটা তোমার উচ্চারণ করতে সুবিধা। বুঝতে পেরেছো? যেমন স্নেলস টেস্ট অনেকে বলতে পারে না, নেলস টেস্ট বলে, এতে কোনো দোষ নেই। বিদেশি ভাষা ওদের ওরা কীভাবে উচ্চারণ করে কিছুই জানি না আমরা, বুঝতে পেরেছো? সেই জন্য নেলস টেস্ট, তাতে কিছু যায় আসে না। আর যারা করতে পারে স্নেক থেকে মনে রাখবে স্নেলস টেস্ট, স্নেকটা শুরু করে সেখানে স্নেলস টেস্ট বলবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে মোটামুটি তোমাদের আজকে হয়ে গেল। কাজেই এটা প্র্যাকটিস আজকে হওয়ার মতন তোমাদের অবকাশ নেই। কাজেই তোমাদের মোটামুটি আমি তোমাদের পড়িয়ে দিলাম, এবং তোমরা নিজেরা এগুলো পড়বে, এবং পরের সপ্তাহে যেই দিন সেটা তোমার প্র্যাকটিস করবে, যেই স্যার থাকুক, পুরনোগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর সামনের সপ্তাহে বা তারপরে তোমার 8th নার্ভ বা অন্য নার্ভগুলো কমপ্লিট করে দেওয়া হবে। দিয়ে তোমাদের সেটা আমি অন্য স্যারদের সঙ্গে কথা বলে নেব, বা তোমরা এসের সঙ্গে কথা বলে নেবে, তোমাদের প্রফেসর অন গোস্বামী এদের সঙ্গে কথা বলে নেবে, যে তোমরা যদি ভাবো যে যে কটা নার্ভ তোমরা চাইবে তাহলে পরে সেটা হবে। আমি চাইছি 8টা অবধি, তোমরা যদি অন্তত, আমি চাইছি পুরোটাই। তোমরা যদি বলো যে স্যার আমাদের অতগুলো প্রশ্ন অসুবিধা হচ্ছে, 8টা অবধি আমরা করবো, তাহলে পরে প্রথম 8টার মধ্যেই তোমাদের পরীক্ষা করা হবে। সেটা ওনার সঙ্গে একটু কথাবার্তা বলে নেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তোমাদের এখন কর্তব্য হচ্ছে যে ওখানে চলে যাওয়া, হ্যাঁ, আর তারপর ভালো করে পড়া, আর টেস্টটা কীভাবে করলাম সেই সমস্ত মনে রাখবে। হ্যাঁ, এবার তো পরের দিন প্র্যাকটিস করবে, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর তোমরা চলে যাও, চলে যাও।